প্রথম দিনই বিপাশাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়। জজ সাহেব বলেন, আপনার যা কিছু অভিযোগ আছে বলতে পারেন, অনুমতি দিলাম। জজ সাহেবকে ধন্যবাদ জানিয়ে বলতে শুরু করে তাদের বিবাহিত জীবনের শুরুর থেকে এখনো অবধি ঘটে যাওয়া ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে। সাথে এও বলে, এই সবের প্রমাণ আমার উকিল সাহেব সময়ে সময়ে আপনার কাছে দাখিলা করবেন। এরপরেই অবিনাশের উকিল জজ সাহেবের থেকে অনুমতি নিয়ে বিপাশাকে প্রশ্ন করতে শুরু করে। উকিলের প্রশ্ন, আপনার নাম কি? আমার নাম বিপাশা। এর আগে আমার পরিচয় ছিল বিপাশা বিশ্বাস। বিশ্বাসটা বন্যার জলে বয়ে গিয়ে থেকে গেছে বিপাশা নামটাই। উকিলের প্রশ্ন, আপনি তো বিবাহিত, তাহলে হিন্দু নারী স্বামীর পদবি ব্যবহার করে বিবাহ উপরান্ত আপনি নিজের পদবি বন্যায় ভাসিয়ে দিলেন কিভাবে? আপনারা কি আলাদা হয়ে গেছেন ডিভোর্স মামলার পরে? বিপাশার উত্তর, যে স্বামী অথবা তার পরিবার বাড়ির গৃহবধূর উপরে অত্যাচার করে মেরে ফেলার চেষ্টা করে, এমনকি মধ্যরাতে মারধর করে বাড়ির বাইরে বের করে দেয়, সেই নারী কি করে স্বামীর পদবি গ্রহণ করতে পারে? যারা পারবে পারুক, আমি পারিনি, এটাই সত্য। উকিলের প্রশ্ন, আপনি মিথ্যা কথা বলছেন। আপনি আগে থেকেই পরকীয়া লিপ্ত ছিলেন, কেবল বাহানা খুঁজছিলেন আমার মক্কেলের থেকে মুক্তি পাওয়ার, আর এটাই সত্য। আপনি কি বলেন? বিপাশার উত্তর, সেটাই যদি হতো তাহলে মধ্যরাতে আত্মহত্যার জন্য চলন্ত গাড়ির নিচে পড়তাম না। উকিলের প্রশ্ন, আপনি আত্মহত্যার বাহানায় আপনার প্রেমিকের কাছে গিয়ে উঠেছিলেন এবং এখনো অবধি সেই প্রেমিকের গৃহে বাস করছেন, এটা তো আপনি মানতে বাধ্য। বিপাশার উত্তর, এই ঘটনার যথাযথ প্রমাণ আমার উকিল সাহেব দাখিলা করেছেন। আমি এই অযথা প্রশ্নের উত্তর দেবার জন্য রাজি নই। উকিলের প্রশ্ন, আপনার শ্বশুর বাড়ি পরিবার আপনাকে মৃত বলে ঘোষণা করেছিল, তারপরেও আপনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে আপনার প্রেমিকের সাথে যোগাযোগ রেখেছিলেন এবং তার কাছে গিয়ে উঠেছিলেন, কিন্তু আপনার সাথে অন্যায়ের প্রতিবাদ করার জন্য আপনি পুলিশ থানাতে যেতে পারতেন, সেখানেও যাননি। নিজের বাপের বাড়িতে যেতে পারতেন, সেখানেও যাননি। এইসব জায়গায় না গিয়ে সোজা আপনার প্রেমিকের বাড়িতে গিয়ে উঠলেন। এই বিষয়ে আপনার মতামত কতটা সত্যতা সেটা জজ সাহেব বুঝে গেছেন। একটা মিথ্যা চক্রান্ত করে আমার মক্কেলের বিরুদ্ধে আদালতে ডিভোর্সের সাথে খোরপোশ দাবি করছেন। বিপাশার উত্তর, যে শ্বশুর বাড়ি তার গৃহবধূকে বিনা খোঁজ খবরে মৃত বলে ঘোষণা করে দিতে পারে, তাদের থেকে এছাড়া কি আশা করা যেতে পারে? রইল প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠা। আমার বিগত দিনের স্বামী খুব ভালো করেই জানেন আমার কোনো পরকীয়া ছিল না, তাই এই অযথা প্রশ্নগুলো করে বিব্রত করার চেষ্টা থেকে বিরত থাকুন। আপনার কাছে কোনো প্রমাণ আছে কি আমি পরকীয়া লিপ্ত ছিলাম বলে? মিথ্যা প্রশ্নগুলো করে আদালতের সময় খারাপ করবেন না, কিন্তু আমার কাছে প্রমাণ আছে প্রতিটি পদক্ষেপের। তাছাড়া খোরপোশের দাবি আমি করিনি, আমার উপরে অত্যাচারের জন্য জরিমানা দাবি করেছি মাত্র। আমাকেও তো বাঁচতে হবে। পুলিশ থানাতে যাওয়ার কথা যখন উঠলো তখন বলি, আমি গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার মুহূর্তে জ্ঞানহীন অবস্থায় রাজপথের মাঝে পড়েছিলাম। সেই সময় কেবলমাত্র অবচেতন মুহূর্তে আমার অজ্ঞান হয়ে যাওয়া শরীরটি তুলে নিয়ে যান ডাক্তার প্রলয়, এবং তার তত্ত্বাবধানে আমি দীর্ঘদিন পরে সুস্থ হই। এই সবের সমস্ত প্রমাণ আমার কাছে আছে। আমার বাপের বাড়িতে যাওয়ার মতো মুখ ছিল না আমার অসুস্থ মা আমার পরিস্থিতির কথা শুনলে হয়তো ইহ জগতে থাকতেন না এতদিন, তাই আমি যাইনি আমার বাপের বাড়িতে বোঝা তৈরি হতে। একটা কথা আপনি লুকিয়ে যাচ্ছেন কেন? আমাকে কেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল? কেন অত্যাচার করা হতো? এই সবের প্রশ্ন আপনি কেন করছেন না? করুন, আমি উত্তর দেওয়ার জন্য তৈরি, উপযুক্ত ডাক্তারি সার্টিফিকেটের সাথে। এছাড়া আমি জজ সাহেবের কাছে এই বিষয়ে আগেই বলেছি। উকিলের প্রশ্ন, আপনি মিথ্যা কথা বলছেন। আমার মক্কেলকে ফাঁসানোর জন্য ডাক্তারি সার্টিফিকেট কথা উল্লেখ করেছেন, কিন্তু আপনি নিজে দোষী, এটা আপনি কখনোই স্বীকার করেননি। বিপাশার উত্তর, আমি মিথ্যা কথা বলছি। আপনার কাছে কোনো প্রমাণ আছে? না, আপনার মক্কেল আপনাকে কোনো প্রমাণ দিয়েছে আমি মিথ্যা কথা বলছি বলে? অযথা প্রশ্ন বান করবেন না, যুক্তি নিয়ে প্রশ্ন করুন। এরপরে অবিনাশের উকিল আর কোনো প্রশ্ন করেনি। বিপাশার উকিল জজ সাহেবের কাছে অবিনাশকে কাঠগড়ায় আনার জন্য অনুমতি চায় এবং অবিনাশ কাঠগড়ায় এসে দাঁড়ায়। দুদিকের কাঠগড়ায় দুজনকে দাঁড় করিয়ে বিপাশার উকিল প্রথমে প্রশ্ন করে অবিনাশকে। উকিলের প্রশ্ন, বিপাশা দেবীর সাথে আপনার কতদিনের বিবাহিত জীবন? অবিনাশের উত্তর, ধরুন প্রায় 13 বছর হতে চলল। উকিলের প্রশ্ন, আপনার বিবাহ তারিখটা বলুন তো? অবিনাশের উত্তর, এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না।
ঠিক তখনই বিপাশার উকিল জজ সাহেবের উদ্দেশ্যে বলে, সাহেব নোট করুন এই কথাটি। পুনরায় অবিনাশের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপনি বলছেন আপনার স্ত্রী পরকীয়া লিপ্ত ছিল, সে বাড়ি থেকে পালিয়েছিল, এমনটাই আপনার উকিল পেশ করেছে আদালতে। তাহলে আমার প্রশ্ন, আপনার স্ত্রী রাত্রে বাড়ি থেকে পালিয়ে যাবার পরে যখন খোঁজ পেলেন না, তখন আপনি কি পুলিশ থানায় ডায়েরি করেছিলেন? যতদূর জানি আপনি এবং আপনার পরিবার পুলিশ থানায় কোনো রকম ডায়েরি করেননি, বিপাশা দেবীকে খোঁজার জন্য চেষ্টাই করেননি। এ বিষয়ে আপনি কি বলবেন? অবিনাশের উত্তর, একটা কথা আমি স্বীকার করি, বিপাশা কোনোদিনও পরকীয়া লিপ্ত ছিল না। আমি এখনো আমার স্ত্রীকে ভালোবাসি এবং সম্মানের চোখে দেখি। তবে যে নারী বাড়ি থেকে পালিয়ে যেতে পারে, তার জন্য থানায় গিয়ে ডায়েরি করার প্রয়োজন বোধ করিনি, তাই করিনি। উকিলের প্রশ্ন, আপনি মিথ্যা কথা বলছেন, আপনার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যায়নি। আপনাদের পরিবারের সদস্যরা তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তার প্রমাণ আপনার প্রতিবেশীরা। তাহলে আপনি কি করে বললেন আপনার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গেছে? অবিনাশের উত্তর, আমার তেমনটাই মনে হয়েছিল। তবে বিপাশা আমার সামনেই আছে, একবার বলে দেখুক তো আমি তার গায়ে হাত দিয়েছি কোনোদিনও? উকিলের প্রশ্ন, বিপাশা দেবীকে অত্যাচার করতেন আপনি এবং আপনার পরিবার, কেবলমাত্র সন্তান না হওয়ার কারণে। আপনি কি ডাক্তারি পরীক্ষা করেছিলেন আপনি সঠিক বলে? বিপাশা দেবীর কিন্তু যথাযুক্ত প্রমাণ দেওয়ার আছে, তিনি মাতৃত্বের জন্য পুরোপুরি সক্ষম। এই প্রশ্নের অবিনাশ পুরোপুরি চুপ থাকে, কিছু বলতে চেষ্টা করেও বলতে পারে না। তখন উকিল আবার প্রশ্ন করে, আচ্ছা বলুন তো, আপনি এবং আপনার পরিবার আপনার পুনরায় বিবাহ দেওয়ার জন্য সবকিছু ঠিক করে ফেলেছেন? আপনার সাথে বিপাশা দেবীর ডিভোর্স হয়নি, তিনি মৃত কি জীবিত আপনারা খোঁজ না নিয়ে দ্বিতীয় বিবাহ করতে উদ্যোগী হয়েছেন। আপনি একজন সরকারি কর্মচারী, আপনি নিশ্চয়ই জানেন প্রথম স্ত্রী থাকতে কিংবা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আপনি দ্বিতীয় বিবাহ করতে পারেন না। ডিভোর্স ছাড়া বিবাহ করলে আইনত দণ্ডনীয় অপরাধ হতে পারে জেনেও আপনি দ্বিতীয় বিবাহ করতে চলেছেন। এবারেও কোনো উত্তর দিতে পারেনি অবিনাশ। বিপাশার উকিল জজ সাহেবকে উদ্দেশ্য করে বলে, মহামান্য বিচারপতি, অবিনাশ বাবু সম্পূর্ণ মিথ্যা বলছেন। অবিনাশ বাবুর কাছে কোনো প্রকার প্রমাণ নেই। আমার সহৃদয় বন্ধু উকিল সাহেব এই মিথ্যা যুক্তিগুলোকে সাজিয়ে বেঁচে যাবার প্রয়াস করছে। আমার মক্কেল বিপাশা দেবীর উপরে অত্যাচারের প্রত্যেকটি প্রমাণ আমি আদালতে পেশ করছি এবং আদালতের কাছে অনুরোধ জানাচ্ছি, বিপাশা দেবীর সাথে যে অন্যায় করা হয়েছে তার ক্ষতিপূরণ বাবদ 10 লক্ষ টাকা জরিমানা এবং বিপাশা দেবী বেঁচে থাকা অবস্থাতে দ্বিতীয় বিবাহের জন্য উদ্যোগী হওয়াতে ভারতীয় দণ্ডবিধি অনুসারে শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ জজ সাহেব, সমবেদনাপূর্বক বিচার করতে অনুরোধ জানাই। সেদিনের আদালতের পর্বের পরে বেশ কয়েকটি তারিখ পরে সেই সব তারিখে বিপাশার উকিল একের পর এক প্রমাণ দাখিলা করে গেছিল আদালতের সামনে। প্রায় 6 মাস পরে সেদিন ছিল এই মামলার শুনানির দিন। সময় মতো সকলেই বসে গেছিলেন আদালতের ভেতরে। খানিকক্ষণ পরে জজ সাহেব আসন গ্রহণ করতেই বলেন, অবিনাশ বাবু এবং বিপাশা দেবীর মামলার শুনানি আজকে। সবকিছুর মধ্যে নজরে রেখে আদালত ঘোষণা করছে বিপাশা দেবী সম্পূর্ণ নিরপরাধ। তার সাথে দীর্ঘদিন মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করে গেছে বিনা অপরাধে। এছাড়া প্রথম স্ত্রী জীবিত থাকায় দ্বিতীয়বার বিবাহ করতে যাওয়ার জন্য অবিনাশ বাবু 2 দিক দিয়েই অভিযুক্ত। অবিনাশ বাবুর পরিবার এবং অবিনাশ বাবুকে দোষী সাব্যস্ত করে আদালত। অবিনাশ বাবু এবং তার পরিবার বিভিন্নভাবে অন্যায় করার জন্য বিপাশা দেবীকে জরিমানা স্বরূপ 8 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করা হচ্ছে। বিপাশা দেবী এবং অবিনাশ বাবুর বিবাহ বিচ্ছেদ মামলাতে স্বীকৃতি দেয় আদালত। এছাড়া বিবাহের সময় বিপাশা দেবীর বাপের বাড়ি থেকে যে সকল দান সামগ্রী দেওয়া হয়েছিল, যেমন গয়না অলংকার, আসবাবপত্র এবং নগদ অর্থ, সেই সমস্ত ফেরত দিতে হবে। এই সমস্ত অর্থ এবং সামগ্রী 1 মাসের মধ্যে ফেরত দিতে হবে, অন্যথায় এই সকল অর্থ ফেরতের জন্য ওনাদের সম্পত্তি নিলাম করে অর্থ ফেরত দিতে হবে। এছাড়াও অবিনাশ বাবু যে সকল তথ্য লুকিয়ে এসেছেন এবং গৃহবধূর হারিয়ে যাওয়ার নথি জমা করেননি পুলিশ থানায়, তারপরেও দ্বিতীয়বার বিবাহের তৈরি, এই সমস্ত দোষে 3 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে এবং বিপাশা দেবীর শ্বশুর শাশুড়ি এবং একমাত্র ননদকে 1 বছরের জন্য দণ্ডিত করা হচ্ছে। রায় ঘোষণার পরে জজ সাহেব বলে উঠলেন, আজকের মতো আদালত মুলতবি করা হলো। জজ সাহেব আদালত থেকে বেরিয়ে যাওয়ার মাত্রই উপস্থিত পুলিশ অবিনাশ বাবু এবং তার পরিবারকে অ্যারেস্ট করে। সেই সময় বিপাশা অবিনাশের সামনে এসে বলে, আজ থেকে তোমার থেকে মুক্ত হয়ে গেলাম। অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়েছে আমায়। অযথা বদনাম দিয়ে মারপিট করে বের করে দেওয়ার সময় মনে ছিল না এমনও একটা দিন আসতে পারে। যাই হোক, আদালতের রায়কে সম্মান জানাই। পরবর্তী পদক্ষেপগুলো যেন 1 মাসের মধ্যে পূর্ণ হয়ে যায়, ততদিন অপেক্ষা করব।
অবিনাশ কিছু বলার মতো অপেক্ষায় ছিল না, তবু অত্যন্ত ধীর কণ্ঠে বলে, আমার পরিবার তোমার প্রতি অন্যায় করেছে, এটা ঠিক, আমার চোখের সামনেই, কিন্তু আমি চুপ ছিলাম। প্রতিবাদ করার ভাষা আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু সত্যি বিপাশা, আমি তোমায় অত্যন্ত ভালোবাসি। আমার পরিবারের উস্কানিতে আমাকে চুপ থাকতে বাধ্য করা হয়েছিল। আদালতের রায়কে আমি সম্মান জানাই। যথেষ্ট শাস্তি দেওয়া হয়েছে আমাকে এবং আমার পরিবারকে তোমার প্রতি অন্যায়ের জন্য। আজ থেকে তুমিও মুক্ত। তোমার ইচ্ছা মতো জীবনের পথে এগিয়ে যাও সসম্মানে, এটাই আমার ইচ্ছা। বিপাশা দেবীর শাশুড়ি কোর্টের মাঝে চিৎকার করে বলে ওঠেন, বিপাশাকে লক্ষ্য করে, হতচ্ছাড়ি, তোর কোনোদিনও ভালো হবে না। বৃদ্ধ বয়সে আমাদের জেলের ঘানি টানিয়েছিস তুই, তোর ভালো কি করে হতে পারে? বিপাশা দেবীর বিধবা ননদ তীক্ষ্ণ কণ্ঠস্বরে বলে, যা যা, এবার থেকে নাগরের সাথে মজ মস্তি কর। অভিশাপ দিচ্ছি, তুই কিছুদিনের মধ্যেই মরবি। ততক্ষণে বিপাশা ননদ এবং শাশুড়িকে লক্ষ্য করে হেসে হেসেই বলে, আমার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে। আপনাদের অভিশাপে কিচ্ছু হবে না আমার। এখন নিজেদের শাস্তি পূর্ণ করার জন্য জেলের ভিতরে নিশ্চিন্তে আমায় গালাগালি দিতে পারেন। আদালত থেকে বেরিয়ে প্রলয়ের সামনে দুহাত জড়ো করে বিপাশা বলে, একমাত্র আপনার দয়ায়, আপনার সহযোগিতা না পেলে এদেরকে আমি কোনোদিনও শাস্তি দিতে পারতাম না। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার কাছে নেই। আপনার এই ঋণ আজীবন থাকবে। তবে আমার প্রত্যন্ত শ্বশুর বাড়ি থেকে যে সকল ধনরাশি প্রাপ্ত হবে, সেই সকল ধনরাশি সম্পূর্ণ মানব সেবার জন্য অর্পণ করলাম আপনার কাছে। আমার নিজের বলতে কিছুই চাই না, আপনার সাথে মানব সেবা সারাটা জীবন কাটিয়ে দেওয়ার ইচ্ছা। প্রশান্তর দিকে তাকিয়ে বলে বিপাশা, ভাই প্রশান্ত, তোমার জন্য আজকে এই দিনটি দেখতে পেলাম। তোমার প্রতিও আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। তুমি আমার ছোট ভাইয়ের মতন, তাই তোমার এই অবদান আজীবন মনে থাকবে। এবার থেকে প্রতি বছর তোমায় ভাইফোঁটা দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমার একমাত্র দাদা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তবে আদালতের রায় তাদের কাছে পৌঁছলেও তাদের সম্মুখে আমি উপস্থিত হব না। আমার নিজের পারিবারিক সদস্য বলতে তোমায় ভাই মেনে নিলাম আজ থেকে। দুচোখ অশ্রুতে ভরে গেছিল প্রশান্তর বিপাশার এমন কথায়, তাই সামনে এসে হাত দুটো জড়ো করে বলে, আমারও কোনো দিদি কিংবা বোন নেই, তুমি আজ থেকে আমার দিদি হলে। আমার এই কাজের জন্য ডাক্তারবাবুর কাছ থেকে যে মূল্য নিয়েছিলাম সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করব আমি। আগেও যে অর্থ আমি পেতাম চুক্তি অনুযায়ী, সেই সকল অর্থ তোমার মানব সেবার পথে পুষ্পাঞ্জলি দিলাম। কথা দিলাম দিদি, প্রতি বছর ভাইফোঁটায় তোমার কাছে পৌঁছে যাবে তোমার এই ভাই। আদালতের সকল কার্য প্রায় সমাপ্ত হয়ে গেছিল। এতক্ষণ পাশে থেকে প্রলয় সবকিছু দেখে যাচ্ছিল। এবার সামনে এসে বলল, তাহলে এবার বাড়ির পথে যাওয়া যাক। এত দিনের লড়াই যখন শেষ হয়েছে, লড়াইয়ের শেষ হাসিটা আপনার মুখ থেকে দেখার অপেক্ষায় ছিলাম। আমিও ধন্য হলাম আপনার লড়াইয়ে আপনার সাথে থাকার জন্য। চলুন এবার বাড়ির পথে যাওয়া যাক। রাস্তায় আসতে আসতে বিপাশার মন যেমন খুশি ছিল, অন্যদিকে এতদিনের সম্পর্ক শেষ হয়ে যাওয়ারও একটা অস্পষ্ট ব্যথা অনুভব করছিল। তাই তার মুখমণ্ডলে কোনো প্রকার প্রতিচ্ছবি দেখতে না পেয়ে প্রলয় চিন্তিত হয়ে বলে, আপনাকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় চিন্তিত। আজকে আদালতের রায়তে খুশি বলে মনে হয় না। চিন্তা থেকে বেরিয়ে এসে মৃদু হেসে বলে, না না, তেমন কিছু নয়। দীর্ঘদিনের সম্পর্কের থেকে বেরিয়ে আসা অতটা সহজ নয়, তাই নিজের অজান্তেই মন হারিয়ে গিয়েছিল তখনকার দিনগুলোতে। এমনিতেই যা হয়েছে সেটা হওয়ারই ছিল। একদিক দিয়ে ভালো হলো, আমিও চির স্বাধীন হয়ে গেলাম। এবার থেকে মন প্রাণ দিয়ে আপনার সাথে মানব সেবায় নিজেকে অর্পণ করতে পারবো। মৃদু হেসে প্রলয় বলে, আপনার চিন্তা স্বাভাবিক। আমিও একদিন এমন যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলাম অনেক কষ্টে। বাড়িতে প্রবেশ করতে দরজায় অপেক্ষায় ছিলেন প্রলয়ের বৃদ্ধা মা। তিনিও জানতেন আজকে আদালতে বিপাশার শুনানি ছিল, তাই অধীর আগ্রহে অপেক্ষারত ছিলেন। গাড়ি পৌঁছতেই সদর দরজার কাছে এসে দাঁড়িয়েছিলেন। বিপাশাকে গাড়ি থেকে নামতে দেখে আগ্রহের সাথে জিজ্ঞেস করেন, আমি আশা করব ঈশ্বরের দয়ায় সবকিছু সুফল হয়েছে। আমি তোমার মুখ থেকে শুনতে চাই তোমার সফলতার কথা। তোমার হাস্যোজ্জ্বল মুখ দেখে আমি ধরে নিয়েছি তোমাদের জয় হয়েছে। বিপাশা এগিয়ে এসে হাসতে হাসতে প্রণাম করে বলে, আপনি যা আশা করেছেন সেটাই হয়েছে, জয় হয়েছে আমাদের। আদালতের রায় আমাদের পক্ষেই গেছে। শাস্তি পেয়েছে তারা যারা আমার উপর অন্যায় করেছিল। প্রলয়ের মা বিপাশার ঠোঁট দুটিতে স্নেহের পরশ দিয়ে বলেন, তোমার জয় মানে আমারও জয়। আজ থেকে আমি আবার নতুন ভাবে স্বপ্ন দেখতে শুরু করেছি। ঈশ্বর যদি আবার স্বপ্নকে আমার জীবিত অবস্থায় পূর্ণ করতে চান, করতে পারেন।
কেবলমাত্র তোমার সহযোগিতাই কাম্য। বৃদ্ধার হেয়ালিপূর্ণ কথায় খানিকটা আশ্চর্য হলেও অন্তরের গভীরতায় একটিবার প্রশ্ন বারংবার উকি দিয়ে যাচ্ছে। সেই কথাটি মনের ভিতরে রেখে হাসতে হাসতে বলে ওঠে, মাসিমা, আপনার প্রার্থনা ঈশ্বর অবশ্যই শুনবেন, তবে সেখানে আমার কি কর্তব্য সেটা জানালে বোধহয় আনন্দিত হতাম। হাসতে হাসতে বৃদ্ধা বলে ওঠে, অতি শীঘ্রই জানতে পারবে আমার মনের ইচ্ছা। পরের দিন থেকে আবার শুরু হয়ে যায় মানব সেবার কর্মযুদ্ধ। ইদানিং অনেক রাতে বাড়ি ফেরার জন্য ক্লান্ত হয়ে যে যার ঘরে প্রবেশ করে যেত। প্রলয়ের মা অপেক্ষা করে করে নিজের ঘরে বিশ্রাম নিতে চলে যেতে বাধ্য হতো সময়ের অভাবে। তাদেরকে না পেয়ে এমনি করে 1 মাস গড়িয়ে যায়। এর মধ্যে অবিনাশের পরিবার থেকে 2টি কিস্তিতে জরিমানার কিছু অর্থ হাতে আসে বিপাশার। আদালতের রায় অনুসারে 1 মাসের ভেতরে জরিমানার সমস্ত কিছু তার পেয়ে যাবার কথা ছিল, কিন্তু সম্পূর্ণ অর্থ হাতে না আসায় 1 মাসের কিছু বেশি দিন গড়িয়ে যায়। আরও কিছুদিন অপেক্ষার পরে পুনরায় আদালতের দ্বারস্থ হতে হয় এবং আদালত থেকে ঘোষণা করা হয় অবিনাশের সমস্ত সম্পত্তি নিলামে তুলতে। সেই সম্পত্তি বিক্রয়ের পরে বাকি জরিমানার অর্থ বিপাশার হাতে তুলে দিতে। প্রায় 2 মাসের মাথায় বিপাশার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় অবশিষ্ট ধনরাশি। সেদিন থেকে বিপাশা সম্পূর্ণ মুক্ত হয়ে যায় বিগত দিনের সম্পর্কের থেকে। এবার মনে মনে ভাবে এই সমস্ত অর্থ মানব সেবায় দান করা যেতে পারে। সেই ভেবেই একদিন সন্ধ্যার পরে বাড়িতে ফিরে প্রলয়কে এবং প্রলয়ের মাকে ডেকে নেয় আলোচনার জন্য। সকলে একত্র হলে আলোচনা শুরু হয়। বিপাশা বলে, আমার অর্থের প্রয়োজন নেই, বিশেষ করে নিজের জন্য। আপনি আমায় বাসস্থান দিয়েছেন এবং কর্মক্ষেত্রে যুদ্ধ করার শক্তি দিয়েছেন। সম্মানের সাথে সেটাই করে যাচ্ছি আপনার সাথে। তাই আমার প্রার্থনা, আমার ব্যাংক অ্যাকাউন্টে যে অর্থ রাশি জমা আছে সেগুলো মানব সেবার কাজে আপনার হাতে তুলে দিতে চাই। প্রলয় কিছুটা ভাবুক হয়ে বলে, এখন আছে থাক না, সময় মতো চেয়ে নেব আপনার থেকে। এমনিতেই অনেক ধনরাশি জমা হয়ে আছে, সেগুলোকে সঠিক সময় মতো ব্যয় করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মনে হয় আমাদের আরো 2-1 এমন মানুষের প্রয়োজন যারা নিঃস্বার্থে মানব সেবার কাজে এগিয়ে আসবে। আপনার জমা রাশি আপনি নিজের ইচ্ছায় যখন খুশি মানব সেবার কাজে লাগাতে পারেন, তার জন্য কোনো প্রতিবন্ধকতা থাকবে না। এখনই সমস্ত ধনরাশি আমার হাতে তুলে দেওয়ার প্রয়োজন পড়বে না, তাই সেই বিষয়ে নিশ্চিন্ত থেকে আগের চিন্তা করতে থাকুন। প্রলয়ের কথা শেষ হওয়া মাত্র প্রলয়ের মা মুচকি হেসে বলে, আমিও এতদিন বসেছিলাম অপেক্ষায় তোমার আদালতের ঝামেলাগুলো মেটার জন্য। আজ যখন সমস্ত ঝামেলা মিটে গেছে তখন আমার বলতে আর বাধা রইল না। আমার খোকা ঠিকই বলছে, নিজের গচ্ছিত অর্থ তোমার নিজের ইচ্ছায় সময়ে সময়ে মানব সেবার কাজে লাগাতে থাকো। তার সাথে একটি অনুরোধ আমারও রইল। বলেই খানিকটা নিঃশ্বাস নিয়ে পুনরায় বলতে থাকেন, আমার ইচ্ছার মূল্য তুমি দেবে কি না দেবে সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। তবু আমি বলবো, এখন কতই বা বয়স তোমার? 35-এর ভিতরে। বাকি বৃহৎ জীবনটা পড়ে আছে, কেবল মানব সেবা দিয়ে মন ভরবে কি? তাই আমার ইচ্ছা আমার বাড়ি এবং সংসারের সম্পূর্ণ দায়িত্ব তোমার হাতে তুলে দেওয়ার। আমার বাড়ির দায়িত্বের সাথে আমার খোকার দায়িত্ব তোমায় তুলে দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত ছিলাম এতদিন। তবে ভুল বুঝো না আমায়, প্রত্যেকটি মানবের জীবনে একজন সাথীর প্রয়োজন হয়। নিঃসঙ্গ জীবন নির্বাহ করা একটা সময় দুর্বিষহ হয়ে ওঠে। তাই এই ব্যাপার নিয়ে আমি প্রথম থেকে উৎসাহিত ছিলাম। খোকার সাথে আলোচনা করেছি এর আগেও তোমার অজান্তে। খোকা নিজে থেকে এমন প্রস্তাব দেয়নি। এই বিষয়টিতে সম্পূর্ণ আমার ইচ্ছা। বর্তমানে তোমার ওপরে সম্পূর্ণটা ছেড়ে দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা দুজনে। এবার তুমি প্রকাশ করতে পারো তোমার মতামত। আমি আর কয়েকদিনের অতিথি মাত্র। তোমাদের দুজনকেই এই বাড়িতে একসাথে থেকে যেতে হবে আজীবন। তাই একে অপরের পরিপূর্ণতা হয়ে মানব সেবা করলে সেটাই উত্তম হবে বলে আমার মনে হয়। দীর্ঘ সময় কথা বলার পরে পাশে রাখা গ্লাস থেকে জল খেয়ে থামলেন বৃদ্ধা। প্রলয় এবং বিপাশা মৌন থেকে সবকিছু শুনে যাচ্ছিল এতক্ষণ। বিপাশা এবার মৌনতা না ভেঙে থাকতে পারে না, তাই বলে ওঠে, মাসিমা, আপনার প্রস্তাব অবশ্যই আমাদের দুজনের জীবনে একটা নিশ্চিন্ত ভবিষ্যৎ তৈরি করার ভাবনা। প্রত্যেকটি মা তার সন্তানের জন্য চিন্তিত। আমিও আপনার চিন্তা ভাবনাকে সম্মান জানিয়ে ডাক্তারবাবুকে প্রশ্ন করছি, আপনি কি এই প্রস্তাবে মন থেকে সহমত? আমার অতীতের ঘটনা বহুল বিষয় আপনি সবকিছু জানেন, তারপরেও কি আমার মতো নারীকে এত বড় সম্মান দিতে রাজি আছেন? আপনার মুখ থেকে স্বীকারোক্তি জানার ইচ্ছা রইল। প্রলয় দীর্ঘক্ষণ চুপ থেকে ছিল, মায়ের কথা শুনেছিল মন দিয়ে। সর্বশেষে বিপাশার প্রশ্নের উত্তরের সময় এসে গেছিল, তাই অপেক্ষা না করে বলে, আপনার বিগত জীবনের সমস্ত ঘটনার সাক্ষী আমি। সত্যি আপনার জীবনে দীর্ঘ সময় কষ্টবহুল ছিল। আপনার লড়াই আপনাকে শেষ হাসি হাসিয়েছে। আমার জীবনেও নানান ঘটনায় একসময় ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলাম। নিজের প্রাণাহুতি দেওয়ারও চেষ্টা করেছি কয়েকবার। কেবল জীবনে চেয়েছিলাম খানিকটা শান্তি। সেই শান্তি খুঁজে পেয়েছিলাম মানব সেবার কাজে নিজেকে বিলিয়ে দিয়ে। পরবর্তীকালে আপনার মতন একজন সাথী এসে আমার জীবনটা অনেকটাই পরিপূর্ণ হয়ে তুলেছিল।
রইল মায়ের ইচ্ছার কথা। মা আগে থেকে এই বিষয়ে আমাকে কয়েকবার বলেছে, এড়িয়ে গেছি বারংবার, কারণটা আমি আপনার বিষয়টা জানতাম বলে। এখন আপনি যখন সম্পূর্ণ স্বতন্ত্র, এখন আমার বলতে বাধা নেই আপনাকে। কর্মক্ষেত্রে সাথী রূপে আগেই পেয়েছি, ভবিষ্যতে জীবন সাথী রূপে পেলে হয়তো জীবনটা অন্যভাবে সাজানো যেত। এতদিনের নিরাশময় জীবনে বেঁচে থাকার পরে সূর্যের রশ্মির আলোয় আলোকিত হয়ে উঠত, এমন জীবনের আকাঙ্ক্ষা আমারও ছিল। তাই আমি সম্পূর্ণ হৃদয় থেকে বলছি, আমি আমার মায়ের প্রস্তাবে রাজি। আমি নিজেও রাজি ছিলাম, এখনো আছি, আগেও থাকবো। প্রলয়ের কথার শেষের মুহূর্তে বৃদ্ধা আনন্দে উঠে দাঁড়িয়ে বিপাশার কাছে এসে তার ঠোঁট দুটি ধরে আদর করে বলেন, এখন আর কোনো কিন্তু নয়। আমিও জানি তোমার অন্তরে আমার খোকাই বাস করছে। আজ থেকে তুমি আর আমায় মাসিমা বলবে না। তোমার মুখ থেকে মা ডাক শোনার আগ্রহ তোমায় প্রথম দিন থেকে দেখার পরেই আজ আবার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। বহু বছর পরে আবার আমার বাড়িতে মঙ্গলময়ের আশীর্বাদে সানাই বাজতে চলেছে। আমি যে আনন্দ ধরে রাখার অবসর পাচ্ছি না। আমি কাল থেকে তৈরি শুরু করে দেব তোমাদের দুজনের বিয়ের। বৃদ্ধার কথা শেষের মুহূর্তে বিপাশা বলে ওঠে, আমারও একটা অনুরোধ আপনাকে রাখতে হবে। এই বিয়ে হবে সম্পূর্ণ সাধারণভাবে, কোনো আনুষ্ঠানিকভাবে নয়। কোনো সানাই বাজবে না। একটি মেয়ের জীবনে একবারই সানাই বাজে। তাই আমি সম্পূর্ণ বিরোধ জানাই আপনার মতামতের। এটা অবশ্যই আপনাকে মানতে হবে, এটাই আমার সামান্য অনুরোধ। বৃদ্ধার মুখ কিছুটা ম্লান হলেও সন্তুষ্ট ছিলেন বিপাশার অনুরোধে। তিনিও বুঝেছিলেন বিপাশার অন্তরের ব্যথা। সত্যিই তো একটা মেয়ের জীবনে বারংবার সানাই বাজে না। সঠিক কথাই তো বলেছে তার হবু পুত্রবধূ। তাই দুই নয়নে আনন্দাশ্রু গড়িয়ে পড়তে পড়তে বলে ওঠেন, মা, তোমার যেমন ইচ্ছা তেমনটাই হবে। অবশেষে তুমি আমার গৃহলক্ষ্মী হয়ে উঠবে। দুটো চোখ বন্ধ হওয়ার আগে তোমাদের সুখে গৃহস্থী দেখে যেতে পারবো, এটাই কম কিসের? প্রলয়ও বলে ওঠে সর্বশেষে, আমারও অনুষ্ঠান করে বিবাহের মত নেই। বিপাশার সাথে আমি একমত। এখন বিচার করে দেখা যাক কেমন করে এই শুভ অনুষ্ঠান সম্পন্ন হয়। বৃদ্ধা তখনই বলে ওঠেন, তাহলে অনুষ্ঠান সবকিছুই বাদ দেওয়া হবে, তবে বিবাহের রীতি আমার বাড়িতেই হবে, আমার চোখের সামনে। আমাদের গৃহ দেবতার সম্মুখে শুভ পরিণয় হবে। আমি পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে নেব এই নিয়ে। সবকিছু ঠিক হয়ে গেলে তোমাদের জানিয়ে দেব। সেদিন রাতে বিছানায় শুয়ে বিপাশা ছটফট করেছিল সারা রাত। মনের ভেতরে লুকোনো ইচ্ছাটা আজ স্বীকৃতি পেতে চলেছে। অবিনাশকে মন থেকে মুছে না ফেললেও অবিনাশের প্রতি একটা ঘৃণাবোধ কাজ করছিল এতদিন। তাই এত সহজেই ডাক্তার প্রলয়ের সাথে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার ইচ্ছাটা প্রবল হয়ে দাঁড়ায়। তার উপরে এতদিন বিনা অপরাধে মাতৃত্বের প্রতি যে জঘন্য অত্যাচার হয়ে এসেছিল, তার প্রতিবাদ করার সময় এসে গেছে। সে যে মাতৃত্বের জন্য সক্ষম সেটাই প্রমাণ করবে সারা পৃথিবীর সামনে। এমন বিভিন্ন কথা ভাবতে ভাবতে ভোর রাতে কখন তন্দ্রা দেবীর কোলে ঢলে পড়ে সে জানতেই পারে না। সারাটা রাত একটা আনন্দের স্বপ্নে শরীর মন প্রসন্ন হয়ে ওঠে। তাই ভোর রাতের ঘুমটা গভীর হয়ে উঠেছিল। পরের দিন প্রভাতে রওনা দেওয়ার ছিল আরেকটি আদিবাসী গ্রামের উদ্দেশ্যে। খানিকটা বিলম্ব হয়ে গেছিল রাতের নিদ্রার কারণে। তবুও দুজনে বেরিয়ে পড়ে নির্দিষ্ট গন্তব্যের পথে। আজ গাড়িতে বসে বিপাশা স্বইচ্ছায় হাত বাড়িয়ে প্রলয়ের হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলে, আমায় একান্তে বলুন তো, এই সম্পর্কে আপনি সন্তুষ্ট তো? মনে যদি কোনো প্রকার কিন্তু থাকে তাহলে প্রকাশ করে দিতে পারেন। আমি কিছুই ভাববো না। আমি চাই না আমার জীবনে পুনরায় এমন একটা দিন আসুক যে দিনগুলোর অসহ যন্ত্রণা আমি সহ্য করে এসেছি। জীবনে দ্বিতীয়বার বিবাহ করতে চলেছি। আমি জানি পুরনো জীবনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, তবুও আপনার থেকে সন্তুষ্ট হতে চাই। কেন জানেন? ভয় হয়। অনেক ঘা খেয়েছি প্রথমবার বিবাহের পরে, তাই সিঁদুরে মেঘ দেখলেই আতঙ্কিত হই। বিপাশার হাতের ভিতর হাত বেঁধে রেখে গাড়ি চালাতে চালাতে বলে, আমিও আশা করব যেমনটি আপনি চাইছেন, কারণ আমার বিগত জীবন সুখের ছিল না। আমিও চাইবো একটা স্নিগ্ধ সম্পর্ক, একটা বিশ্বাসের বাতিস্তম্ভ, একটা সুখময় স্বাচ্ছন্দ্য সাংসারিক জীবন। তবেই বাকি জীবনটা মানব সেবায় উৎসাহিত হয়ে উঠব। আপনাকে প্রতিশ্রুতি দিলাম, সাংসারিক জীবনের প্রতিটি পদক্ষেপে আমাকে বন্ধুর মতন পাশে পাবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে দৃঢ় সম্পর্ক একটি বন্ধুর সাথে বন্ধু। তাই আমরা স্বামী স্ত্রী হলেও আমাদের বন্ধুত্ব থাকবে অটুট। দুজনেই একসাথে এগিয়ে যাব মানব সেবার কাজে। সাংসারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আসবে মানব সেবার পরে। আপনার সাথে দীর্ঘদিন মিশেছি, আপনাকে স্টাডি করেছি অনেক সময় নিয়ে। তাই নিঃশর্তে বলতে পারি, আপনি আমার জীবনে চলার পথে সঠিক নির্বাচন হয়ে দাঁড়াবেন, এটাই আমার বিশ্বাস। প্রলয়ের কথায় মনটা পরিচ্ছন্ন আবেগে বয়ে যায় বিপাশার। রীতিমতো সুখানুভবের অনুভূতিতে মনে হয় উড়ে চলেছে ডানা মেলে। এমন একটি জীবন সাথী পাওয়া ভাগ্যে থাকা চাই। একদিন যে মেয়েটি অসহ্য যন্ত্রণা সহ্য করে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল, সেই আজ এমন অনুভূতিতে বিলীন হয়ে উঠেছে। ভাবতেও অবাক লাগে বিপাশার। হয়তো পূর্বজন্মের কোনো সুকর্মের ফল, না হলে তার জীবনে এত বড় বিপর্যয় আসার পরেও প্রলয়ের মতো স্বামী তার জীবনে আসতে পারে, সে তো কল্পনাতীত ছিল।
দুটি হাত আবেগে জড়িয়ে ধরে বলে, একটা অনুরোধ করব আপনাকে, যদি অনুমতি দেন তাহলেই বলি। মৃদু হেসে বিপাশার গালে সামান্য আদরের স্পর্শ দিয়ে বলে, আবার কিন্তু কেন? মনের ভেতরে যা কিছু গোপন করে রাখা আছে সবকিছুই বলতে পারেন। আজ আপনার প্রতিটি কথা শুনতে প্রস্তুত, বলে ফেলুন কোনো দ্বিধা না রেখে। প্রলয়ের একটি হাত নিজের গালে রেখে দুটি নয়ন বড় বড় করে প্রলয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলে, বাকি জীবনটা আমায় কষ্ট দেবেন না, বাকি জীবনটা ভালোবাসায় হারিয়ে দেওয়ার অনুরোধ রইল, এইটুকুই চাওয়া আমার। প্রলয় হাসতে হাসতে বলে, আমার চাওয়ার কথাটা আপনার মুখ থেকে শুনলাম, আমিও তো এমনটাই চাই যেটা আপনার মনের ভিতর বাস করছে। সাংসারিক জীবনে আমাদের ভালোবাসা অটুট রাখার জন্য যা কিছু করতে হয় সেটাই করে যাব। এবার নিজের কর্তব্যের দিকে নজর দিন। গ্রাম এসে গেল বলতে গেলে, বাকি কর্তব্যটা মায়ের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। বাড়ি ফিরেই বুঝতে পারবো বাকি বিষয়গুলো। এখনকার মতো এই পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব কাল দুপুর 2টোয় আমি আপলোড করব। গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।